ডালিয়া সালাউদ্দিন একজন সুচিকিৎসক হলেও তার মূল পরিচয় তিনি বাংলাদেশের এক সময়কার প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। শৈশবেই নাচের প্রতি অগাধ ভালোবাসায় 10 বছর বয়সেই যুক্ত হয়েছিলেন বাফায়। তৎকালীন পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে সফর করেছিলেন বিভিন্ন দেশে। 1971-এ ডালিয়া সালাউদ্দিন নিজেকে সঁপে দেন মুক্তিযুদ্ধে। দিনের পর দিন সেবা করে গিয়েছেন যুদ্ধাহত মুক্তি সেনাদের। 1972-এ ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS শেষ করে পরের বছরই উচ্চশিক্ষার্থে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেই দেশটি এখন তার মূল ঠিকানা হলেও বাংলাদেশে আসা যাওয়া নিয়মিতই। সম্প্রতি এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এলে সারা বাংলার অনুরোধে তার পথ চলা ও যুদ্ধদিনের স্মৃতিকথা শোনালেন আজকের কথোপকথনে। ছোটবেলা থেকে আমার নাচের প্রতি খুব আগ্রহ ছিল। গান বাজলে বা বাজনা বাজলে নিজে থেকে নাচ করতে ইচ্ছা করতো, কিন্তু প্রথম দিকে সুযোগ হয়নি, কারণ আমরা থাকতাম নারায়ণগঞ্জে, সেখানে কোনো নাচের স্কুল ছিল না। আমি যখন 9-10 বছর বয়স, তখন আমরা ঢাকাতে আসি, তখনই ভর্তি হয়ে গেলাম বুলবুল ললিত কলা একাডেমি। সেটা একটা অপূর্ব একটা জায়গা, মানে বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা পরিবেশ। সেখানে নাচ, গান, বাদ্যযন্ত্র সব কিছু ছিল। আর বাড়িটাও ছিল একটা জমিদার বাড়ি। সে কি বিরাট বাড়ি, সে উঁচু উঁচু ঘর, আর ওয়াইজঘাট বুড়িগঙ্গার পাশে জায়গা, মানে পরিবেশটা এত সুন্দর। আর নিচের তলার বেশিরভাগ অংশটা ছিল আমাদের নাচের জন্য। নাচটাই ছিল বুলবুল ললিত কলা একাডেমির সবচেয়ে বড় প্রিয় বস্তু। তা আমার নাচের হাতেখড়ি হয় জিএ মান্নান, তারপরে রাইজা খানম, ঝুনু আপা, ওদের কাছ থেকে আমি নাচ শুরু করি। আর আমার প্রথম থেকেই আমার এত ভালো লাগতো নাচ করতে যে শুক্রবার আর রবিবার আমাদের ক্লাস হতো, ওই 2টা দিনের জন্য অপেক্ষায় থাকতাম। আর দেখতাম তখন তাকিয়ে তাকিয়ে বড়রা যে নাচ করতো, ঝুনু আপা নাচতো। ঝুনু আপার মান্নান ভাই তখন করেছে নকশিকাঁথার মাঠ। সে কি সাজু যে ঝুনু আপা করেছিল, সেটা আমি জীবনে ভুলতে পারবো না। তারপরে গ্রুপে ছিল ডালিয়া আপা, রোজি আপা আর লালি আপা, ওদের নাচ দেখতাম। তারপরে প্রথম নাচে স্টেজে আসলাম আমরা, ছোটরা আমরা, তখন আমরা সবাই ছোট, কেবলই শিখছি। প্রকৃতির লীলা বলে একটা ছোট্ট নৃত্যনাট্য হলো। সেতে সবাই আমরা এক একটা ছোট ছোট জন্তু হলাম বা কিছু হলাম। তো কেউ হলো হরিণ, কেউ হলো প্রজাপতি, কেউ হলো ফুল, আমি ছিলাম খরগোশ। সেই যে আমি খরগোশ হয়ে নাচলাম, মানে আমার যেন মনে হয়েছিল একটা আমার স্বপ্নের একটা জিনিস। আমি স্টেজে উঠেছি আর সবার বড়দের মতন আমাকে মেকআপ দেওয়া হলো, ব্যাপারটাই আলাদা। তো ওইটা ছিল আমার প্রথম স্টেজে করা প্রকৃতি লীলা। এরপরে আরেকটু বড় হলাম, আরও নাচ শিখছি। আমাদের আসলেন বাবু রাম সিং, তিনি আমাদেরকে মণিপুরি আর ভারতনাট্যম শেখালেন। উনি খুব ঠান্ডা, মানে এত ভালো মানুষ খুব কম আছে যেভাবে উনি আমাদেরকে শেখাতেন। তারপরে আসলেন সমর ভট্টাচার্য, তখন ছিলেন, উনি আমাদেরকে কাথক নাচ শেখাতেন। কাথক নাচে আবার খুব ঘুরতে হতো, সেটা আমার একটু অসুবিধা হতো, আমার একটু মাথা ঘুরে যেত। তো কাথক নাচ ভালো লাগলেও আমি কিন্তু খুব একটা পারতাম না। কিন্তু ভরতনাট্যম আর মণিপুরি, সেই যে লাস্যময়ী সব মানে পোজ আর নাচের সব কিছু খুব ভালো লাগতো। তারপরে আমাদের তখন আতিক ভাই আসলেন, আতিকুল ইসলাম আসলেন, হাওয়াই থেকে PhD করে আসলেন আমাদেরকে শেখাতে। তখন আমরা শুরু করলাম নৃত্যনাট্য। প্রথম নৃত্যনাট্য যেটা হয় আমার কাছে, এখনই আমি একজনের সাথে কথা বলছিলাম, কাজলের সাথে কথা বলছিলাম, সেটা ছিল শ্যামল মাটির ধরাতলে। আমরা তখন সখী, আমরা সবাই ছোট ছোট মেয়েরা, আমরা সখী, শ্যামল মাটির ধরাতলে হলো ওই নাটক হলো। প্রথম আমরা বিদেশে গেলাম, সেটা ছিল বোধহয় 70-এর মধ্যে। সেটা নজরুল জয়ন্তী হচ্ছে পিন্ডিতে, রাওয়ালপিন্ডিতে নজরুল জয়ন্তী। বুলবুল একাডেমি থেকে একটা ছোট গ্রুপ যাবে, তার মধ্যে ছিলাম আমি, কাজল, ঝুনু আপা আর দুলাল ভাই নাচের মধ্যে। আর গানের মধ্যে বেদারুদ্দিন স্যার আর ঝর্ণা ব্যানার্জি। তো পূর্ব পাকিস্তানকে আমরা রিপ্রেজেন্ট করছি
পিন্ডিতে, এটা একটা গর্বের বিষয় ছিল। আর আরও গর্বিত ছিলাম কারণ আমরা একটা ওয়েলকাম অ্যাড্রেস লেখা হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল আমাকে, যে তুমি পড়ে শোনাবা। তো ওইটা পড়লাম, আমরা ওখানে আমাদেরকে খুব আদর যত্ন করে রেখেছিল। তা আমরা পিন্ডি থেকে আবার আজাদ কাশ্মীর গেলাম, ওখানেও একটা প্রোগ্রাম করেছিলাম। আর যে একসাথে থাকার আর একসাথে নাচ করার যে আনন্দ, সেটা যারা না করেছে তাদেরকে বোঝাতে একটু অসুবিধা। আমরা সবাই খুব রিহার্সাল করতে ভালোবাসতাম, কোনো সময়ে আমরা ফাঁকি দিতাম না। সেই কত সময় হতো রিহার্সাল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিহার্সাল দিয়ে যাচ্ছি। যার যখন নাচের প্রোগ্রাম নাই তখন আমরা ওই সময় বসে পড়াশোনা করে ফেলছি, কারণ পরের দিন আবার স্কুল আছে। তারপর রিহার্সালের মধ্যে দুপুরবেলা আমাদেরকে অনেক সময় বাইরে থেকে আলুর চপ কিনে আনা হতো, কী যে খুশি আমরা। এমনকি আমার মনে আছে যে রোজার সময়ও আমরা কয়েকজন রোজা রাখতাম, সবাই যে রাখতাম তা না, কিন্তু সেই রোজা রেখেও আমরা নাচ করেছি, আবার ইফতারও করেছি। কিন্তু নাচের নেশাটা আমাদের যেন ছিল। আমরা সবাই অনেক রকমের বয়সের ছিলাম, কেউ স্কুলে পড়ছে, কেউ কলেজে পড়ছে, এরকম ছিলাম। কিন্তু একটা মিল ছিল, সেটা হচ্ছে আমরা সবাই নাচ ভালোবাসতাম। নাচের জন্য আমরা সব দিতে রাজি, মানে ভালো করে নাচ শিখবো, আর যে ভালো নাচে তার জন্য যে আমরা খুশি হচ্ছি যে ও ভালো করছে, এটা একটা মানে একটা স্পিরিট অফ, মানে যে একসাথে, যে এইটা ভুলবো না। তারপরে গেলাম আমরা পাকিস্তান, পুরো গ্রুপ নিয়ে। তখন একটা বড় গ্রুপ নিয়ে আমরা পাকিস্তানে যাই। পাকিস্তানে তখন ছিল আইয়ুব খানের একটা বিশেষ করে ফেস্টিভ্যাল হচ্ছিল আইয়ুব খানের জন্য, ডেকেড অফ প্রোগ্রেস। তা সেখানে আমরা নাচের করলাম। এখন মনে করতে খুব হাসি পায় যে শেষের নাচে আমরা আইয়ুব খানের ছবি নিয়ে একজন আসলো, আর আমরা ঘিরে সাথে নাচ করলাম। আমরা তো মানে আইয়ুব খান পলিটিক্স মধ্যে তো আমরা নাই, আমাদেরকে নাচ করতে বলা হয়েছে, নাচ করব, খুশি, সেটা আমাদের খুশি। কিন্তু এখন চিন্তা করতে বেশ অবাকই লাগে যে আমরা কি করে করলাম, যে আইয়ুব খানের ছবি নিয়ে কেমন করে আমরা নাচ করলাম। যেটা আমার সবচেয়ে প্রিয় কথা হচ্ছে যে স্বাধীনতার পরে ৭১-এর পরে ইন্দিরা গান্ধী আসলেন প্রথমবার নতুন বাংলাদেশে এসছেন। তো ওনার স্টেট ডিনার হবে, স্টেট ডিনারের পরে প্রোগ্রাম হবে। মান্নান ভাই, যে উনি আমাকে নাচ শিখিয়েছেন, আমি একদম ছোট তখন, উনি নকশিকাঁথার মাঠ করবেন। ডাকলেন, বলে দেখ সবাই তো বড় হয়ে গেছে, তুই এখনও ছোট আছিস, তুই আমার সাথে করবি নাকি। এই মানে প্রথমত ইন্দিরা গান্ধীকে ভীষণভাবে অ্যাডমায়ার করি, রেসপেক্ট করি। ওনার সামনে নাচ করব, মান্নান ভাইয়ের সাথে নাচ করব, আর কবি জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ, যেটা সত্যিকারের বাংলাদেশের একটা গল্প, সেটা যে করতে পারবো এটা তো আমি কোনোদিন ভাবতেই পারিনি। তো সুতরাং না বলার কোনো প্রশ্নই ওঠে না। তো নাচ হলো, খুব ভালোই হয়েছিল। কিন্তু সবচেয়ে ভালো লেগেছিল ইন্দিরা গান্ধী পরে আসলেন, সবাই আসছেন আর্টিস্টদের সাথে হাত মেলাতে। তা আমার সাথে হাত মিলিয়ে আমাকে বললেন কি না, যে জানো, মানে আমি ঠিক মানে প্রত্যেকটা কথা ঠিক হয়তো বলতে পারবো না, কিন্তু জেস্টটা বলছি, যে তুমি যখন নাচছিলে, আই ওয়াজ রিমেম্বারিং মাই ইউথ। অ্যাট ওয়ান পয়েন্ট আই ওয়াজ লাইক ইউ, স্লিম অ্যান্ড গ্রেসফুল অ্যান্ড লাভ টু ডান্স। মানে আমার কাছে যেটা যে কত অবাক লেগেছিল, যে ইনি প্রাইম মিনিস্টার, কত শিক্ষিত, কত জায়গার, মানে বিদেশে সবাই ওনার নাম, ওনারও মনে যে আছে যে আমিও একদিন নাচ ভালোবাসতাম, আমিও তোমার মতন রোগা ছিলাম, তো মানে তোমার নাচ দেখে ওটা মনে পড়ে যাচ্ছিল। এইটা আমার একটা অভিনব, মানে এটা আমি ভুলতে পারবো না। মার্চ মাসের মর্মান্তিক ঘটনার পরে বোঝা গেল যে আমরা আর পাকিস্তান হয়ে থাকতে পারবো না, আমাদের স্বাধীনতা দরকার, আমাদের বাংলাদেশ হতে হবে। কিন্তু কি করে হবে, কেমন করে হবে, পাকিস্তানের সৈন্য, আমাদের তো কোনো সৈন্য নাই, এই নিয়ে সবাই আমরা মানে মর্মান্তিক মানে ডিপ্রেশনে ভুগছি। তখন আমরা শুনতে পেলাম যে না, আমাদের ছেলেরা যাচ্ছে, ওপারে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কেমন করে, কিন্তু যুদ্ধ করতে হবে, বাংলাদেশকে স্বাধীন করতে হবে। এইটার একটা সবার মধ্যে একটা মনোভাব চলে আসলো। শুনছি পাড়া থেকে এই চলে গেল,
ও চলে গেল কোথায় গেল কেউ জানে না। এপ্রিল মে মাসের দিকে বোধহয় মে জুন মাসের দিকে আমার ছোট ভাই, আমার 4 বছরের ছোট ভাই, ও আর ওর দুই বন্ধু মিলে চলে গেল। যাচ্ছে, শুনেছে যে কুমিল্লার ওদিকে মেলাঘরে যুদ্ধের জন্য ট্রেনিং হচ্ছে, সেখানে চলে যাচ্ছে। তো ওরা চলে গেল। আব্বা আমার এক ফোঁটাও ইচ্ছা নাই, ভয় পাচ্ছে কি হবে, কিন্তু আমার ভাই খুব জিদ ছিল, চলে গেল। তখন আমার যাওয়ার জন্য অস্থির। আমি কি করতে পারি? আমি তখন মেডিকেল কলেজের 3rd ইয়ার পড়ছি। আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমি অন্য কিছুতে তো কাজ লাগতে পারবো, এইটাই মনে করছি, আর সুযোগ খুঁজছি। এর মধ্যে হঠাৎ করে জানতে পারলাম যে বেগম সুফিয়া কামালের 2 মেয়ে, সুলতানা কামাল আর সাইদা কামাল, ওরা গেছে আর কুমিল্লার বর্ডার দিয়ে ওখানে মেজর, তখন উনি ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন আক্তার ডাক্তার, উনি আর্মি মেডিকেল কোরে ছিলেন আমার মেডিকেল কলেজে, আমার 3 বছর সিনিয়র। ওনার কাছে গেছে, শুনলাম যে ওনারা চেষ্টা করছে যে ওখানে একটা ছোটোখাটো একটা যদি হাসপাতালের মতন কিছু ব্যবস্থা করা যায়, যেখানে মুক্তিযোদ্ধাদের আমরা মানে সাহায্য করতে পারবো। আমি দেখলাম এটাই হচ্ছে আমার উপায়। আমি তখন শুরু হলো আম্মা আব্বার সাথে কথা বলা। কিছুতেই রাজি হবেন না, ছেলে গেছে, মেয়ে যাবে, আর মেয়ে আমি কেমন করে যাব, কি করে যাব, কোনো মতে হবে না। আমিও জিদ আরম্ভ করলাম যে দেখো, যদি সব বাবা মারা যদি এই কথাটা বলে যে আমাদের ছেলে মেয়েদের কে ছাড়বো না, তাহলে তোমরা চাচ্ছ যে দেশ স্বাধীন হবে, দেশ ভালো হবে, তাহলে কেমন করে হবে? কেউ যদি না জিতে দেয়, আর লুলু আর টুলু গেছে, সেই জন্য আমি প্রেরণা পাচ্ছি, আমি গেলে আরও অনেকে প্রেরণা পাবে, তো এই করেই তো আমাদের হবে। তো এত তর্কের মধ্যে আম্মা আব্বা শেষ পর্যন্ত রাজি হলো। আর ঠিক সেই সময় মেডিকেল কলেজ থেকে একটা গ্রুপ যাচ্ছিল, তা আমি ওদের সাথে খবর পেলাম, ওদের সাথে গেলাম। আমরা ঢাকা থেকে কিছুটা পথ অটোরিকশাতে করে, কিছুটা পথ রিকশাতে করে, কিছুটা পথ হেঁটে, কিছুটা পথ নৌকায়, এমনি করে কুমিল্লার বর্ডারের কাছে গেলাম। সেই বর্ডারের কাছে যখন এসে পৌঁছেছি, আমাদের সাথে একটা মুক্তিযোদ্ধা নিয়ে যাচ্ছিল, ওই গাইড ছিল, ওই জানতো যে আক্তার ভাই কোথায় আছে, সেখানে আমাকে পৌঁছে দিল। আরও আমাদের সাথে কয়েকজন ছিল। আমার এখনও মনে আছে, আমাদেরকে বললো যে এই যে বর্ডার, এখানে সব চুপচাপ করে বসে থাকেন, কিচ্ছু করবেন না, এক ফোঁটা নড়বেন না, পাকিস্তান আর্মি এইখানে টহল দিবে, এই টহল এই জায়গাটা শেষ হয়ে গেলে আমরা দৌড় মারব। ঠিক আমরা একদম চুপ করে, ভয়ও লাগছে, কিন্তু খুব মানে এক্সাইটমেন্ট যে আমরা ফাইনালি আমরা এসে পৌঁছাবো আমাদের কাজের জায়গাতে। ঠিক পাকিস্তান আর্মি দূর থেকে দেখতে পাচ্ছি টহল দিয়ে চলে গেল। আমাদেরকে বললো যে এই ফাঁকে এখন সবাই দৌড় মারো। সে লাস্ট কিছুক্ষণ আমরা দৌড় মেরে পৌঁছে গেলাম আগরতলাতে। আগরতলাতে সোনামুড়া বলে একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, সেইখানে তখন ক্যাপ্টেন আক্তার আর লুলু আর টুলু আছে, আমি ওদের ওখানে পৌঁছলাম। এখন কথা হচ্ছে, আমি মানে আক্তার ভাই কেন রাজি হবে নিতে আমাদের সবাইকে? আমি অনেক করে বুঝালাম যে আমি এসছি এই কাজ করতে, আপনার সাথে কাজ করতে, আপনি যা বলবেন, আমি জানি না কিছু, আমি কেবলই মেডিকেল কলেজের 3rd ইয়ারের স্টুডেন্ট, নার্সিং জানি না, কিন্তু যা শেখাবেন আর যা করতে বলবেন আমি করতে রাজি। তো উনি রাজি হলেন আমাদেরকে নিতে। আমাদের যাওয়ার 1 দিন 2 দিন পরেই আসলো একটা মুক্তিযোদ্ধা, তার পায়ের কাছে এখানে গুলি লেগে গেছে। তো ওই গুলিটাকে বার করতে হবে, সে বেচারা মানে ব্যথার চোটে কাঁদছে, নিয়ে এসছে ওর বন্ধুরা। আর ওখানে কোনো ইলেকট্রিসিটি নাই, একজন আমরা হারিকেনটা ধরে আছি, হ্যাজাক লাইট ধরে আছি, আর আক্তার ভাই সেই অ্যালকোহল আর হাত ধুয়ে করে সেই অন্ধকারের মধ্যে খুঁজে 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 বন্দুকের গুলিটা বের করলো। সেটা আমি দেখলাম প্রথম মানে ওখানকার সার্জারি। তো ওখানে আমরা থাকলাম, বেশি দিন থাকিনি, কারণ ওই সোনামুড়ায় সপ্তাহখানেকের মধ্যে শেলিং হলো, খুব শেলিং হলো। একদম আমরা যেখানে ছিলাম ওটা একটা রেস্ট হাউসের মতো ছিল। রেস্ট হাউসে আমাদেরকে একটা ঘর দেওয়া হয়েছিল। ওখানকার যে ইন্ডিয়ান ফরেস্ট্রির রেস্ট হাউস ছিল, ওনারা বাংলাদেশের প্রতি খুব সহানুভূতি ছিল, তাই বলেছিল যে আমরা তো পুরো জিনিসটা দিতে পারি না, কিন্তু তোমার মেয়েদের জন্য আমরা একটা ঘর খুলে দিলাম, মেয়েরা ওখানে থাকবে আর ছেলেরা বারান্দায় শুতো, এই অবস্থা ছিল। কিন্তু কী করে মনে হয় পাকিস্তান আর্মি জানতো যে এইখানটাতে সবাই এসে জড়ো হতো, ঢাকা থেকে অনেকে যেত, ওখানে এসে থামতো 1 দিন 2 দিন, তারপর চলে গেল কলকাতা বা অন্য অন্য জায়গাতে।
তো তারপরে এক সপ্তাহ পরে খুব শ্যালিক হলো। আমরা দৌড়িয়ে পাশে একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে সবাই বসে আছি, গ্রামবাসী আমরা সবাই বসে আছি। তখন বুঝলাম, তারপরে দূরে থেকে দেখছি শেল পড়ছে আর আগুন জ্বলছে, ভয় লাগছিল, কিন্তু কেন জানি আমার মনে হয়নি যে আমরা মারা যাব, ওই ভয়টাও ছিল না। ভয় লাগছিল যে ওখানে আগুন লাগছে, কিছু হচ্ছে, লোকের অসুবিধা হচ্ছে, সেটা মনে হয়েছে। তারপরে আমাদের সেক্টর কমান্ডার ছিলেন খালিদ মোশাররফ, উনি বললেন যে না, এখানে তোমাদের মেয়েদেরকে নিয়ে থেকো না, আর গ্রামের লোকদের অসুবিধা হবে, কারণ ওরা যদি মনে হচ্ছে পাকিস্তান আর্মি জেনে গেছে যে এখানে একটা ঘাঁটি, ছোটো একটা ঘাঁটি হচ্ছে। তো তারপরে আমরা গেলাম একটা জায়গা, সেটাকে দারোগা বাগান টিলা ছিল, ওটা একটু উঁচু, একটু টিলার মতো। সেইখানে তাঁবু করে আমরা প্রথম হাসপাতাল বানাই। 3-4টা তাঁবু, দুটা তাঁবুতে রুগী থাকার ব্যবস্থা, আর একটা তাঁবুতে ছেলেদের থাকার ব্যবস্থা, আর একটা তাঁবুতে মেয়েদের থাকার ব্যবস্থা। আর পানির ব্যবস্থা সব টিলার নিচে, সুতরাং আমরা নিচে নেমে যেতে হতো গোসল করতে বা পানি নিয়ে আসতে, সব কিছু করতে। আর আমরা রুগীরা 2টা তাঁবুতে। আমরা তখন 4 জন মেয়ে হলাম, লুলু আর টুলু ছিল, আমি আর আক্তার ভাইয়ের স্ত্রী তখন চলে এসছে, খুকু। তো 2টা করে শিফট হলো। তো সকালবেলায় আমরা নাস্তা টাস্তা খেয়ে চলে যেতাম হাসপাতালে, আমাদের তাঁবুতে আমাদের রুগীদেরকে দেখাশোনা করতে, ওদের খাওয়াতে। ওখানকার সুবেদার ছিলেন, উনি আর্মি মেডিকেল কোরের ছিলেন, উনি আমাদেরকে শেখাতেন কী করে সব কিছু করতে হবে, খাতাতে কী করে লিখতে হবে, কার কত টেম্পারেচার, কার কী ওষুধ ঠিক মতন দেওয়া হচ্ছে নাকি, খাওয়ানো দাওয়ানো, ওদের সব কিছু করতাম। আর ছেলেরা সবাই খুবই কম বয়সের ছেলে, গ্রামের ছেলে শহরের ছেলে সবই আছে। আর সবাই আমাদেরকে আপা বলতো, আমরাও ওদেরকে আমরা ভাইয়ের মতন মনে করতাম। তো কিছু ছিল যে বুলেট ইঞ্জুরি বা শ্রাপনেল ইঞ্জুরি এরকম ছিল, আবার অনেকে ছিল মেডিকেল রুগী। তখন খুব মশার উপদ্রব, ম্যালেরিয়া হচ্ছে, ভালো পানি পাওয়া যাচ্ছে না, সুতরাং কলেরা, ডায়রিয়া, এইসব জ্বর সব রকমের ছিল। তো ওইখানে আমরা কিছুদিন ছিলাম। তারপরে হাবুল ব্যানার্জি বলে একজন ভদ্রলোক, উনিও আমাদের খুব বাংলাদেশের জন্য সহানুভূতি ছিল। ওনার বিরাট বাগান ছিলেন, ফলের বাগান ছিলেন। হাবুল ব্যানার্জি যে আমাদেরকে কত দিয়েছে, আর ওনার এই ঋণ আমাদের কোনোদিন পূরণ হবে না। উনি ওনার বাগানের অংশ দিয়ে দিলেন যে এখানে তোমরা হাসপাতাল বানাও, পার্মানেন্ট হাসপাতাল বানাও। সেখানে বাঁশ দিয়ে ঘর বানানো হলো, সেখানে আমাদের থাকার ব্যবস্থা হলো। এর আগে তো তাঁবুতে আমরা মাটিতেই শুতাম, মাটিতে তারপুলিন দিয়ে শুতাম, আর সেই সময় তারপুলিনে বৃষ্টির সময় সব কিছু ভিজে যেত। কিন্তু এখন উঁচু করে ঘর বানানো হলো, আর রুগীদের জন্য বিছানা বানানো হলো বড় করে, প্রায় 20টা বেড মতন ছিল আমাদের ওখানে, এত সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। আর ঠিক সেই সময় আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আর ডক্টর মবিন, ওনারা আসলেন ইংল্যান্ড থেকে আসলেন, অনেক ফান্ডস নিয়ে, অনেক ইনস্ট্রুমেন্ট, অনেক কিছু জিনিস যেগুলো আমাদের ছিল না, আমাদের তো লিমিটেড রিসোর্সেস ছিল, ওনারা নিয়ে আসলেন। তখন সত্যিকারের একটা যে মোবাইল হাসপাতাল হতে পারে ওরকমের একটা সুন্দর সুষ্ঠুভাবে আমাদের হলো। আমরা সবাই মিলে একসাথে কাজ করতাম। কোনো সময় যে ঠিক আছে তোমার অসুবিধা হচ্ছে, আমি তোমাকে সাহায্য করছি, বা আমার অসুবিধা হচ্ছে, তাড়াতাড়ি করে আরেকজন আসতো। আমাদের সম্পূর্ণ ছিল যে আমাদের এই মুক্তিযোদ্ধা ভাইদেরকে ভালো করতে হবে, এরা হচ্ছে জীবন দিচ্ছে আমাদের জন্য, আমরা তো সেই তুলনায় অনেক আরামেই আছি, আমাদের তো জীবনের কোনো সংখ্যা নাই। ওদের যেটা হচ্ছে, তো ওদেরকে ভালো করতে হবে, ওদের মন ভালো করতে হবে। একটা খুব লক্ষ্য করতাম যে যারা গুলি নিয়ে বিদ্ধ হয়ে এসছে বা শ্রাপনেল ইঞ্জুরি, ওদের মন একটু ভালো থাকতো, কিন্তু যারা অন্য অসুস্থ, যে জ্বর হয়েছে বা ম্যালেরিয়া হয়েছে বা টাইফয়েড হয়েছে, তাদের খুব মন খারাপ হতো। যুদ্ধ করতে আসছি, গুলি না লাগলো না, কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, ওটা ভীষণ মনমরা হয়ে থাকতো যে এটা কীরকম, আমরা কিসের যুদ্ধ। তো এটাতে ওদেরকে বোঝানো, মন খারাপ করো না, তোমরাও যাবে যুদ্ধতে। আর সবার খালি একই কথা, আপা ভালো হয়ে গেছে তো, এবার তো আমি যেতে পারি যুদ্ধে। যাওয়ার ইচ্ছা, কারো কোনো দিন ভয় যে আমি গুলি লেগেছি বা আমি অসুস্থ
আমি যুদ্ধক্ষেত্রে যাব না। না বা আমাকে যেতে হবে, আমার দলের সবাই চলে যাচ্ছে, আমি এখানে থাকলে চলবে না। বলেন, ডাক্তারকে বলেন যে আমি ভালো হয়ে গেছি, আপনি বললেই শুনবে ডাক্তার। এরকম একটা মানে মানে কীরকম অভিনব একটা যে অবস্থা, মানে সবার মধ্যে যে আলটিমেট স্যাক্রিফাইস, কিন্তু স্যাক্রিফাইস কেউ মনে করছে না, সবাই মনে করছে এটাই তো স্বাভাবিক, দেশের জন্য করবো তো কিসের জন্য করবো। তো ওই বাগানের আমাদের অনেক ভালো ভালো মানে মেমোরিজ আছে। আমরা ওখানে অনেক সময় পেয়ারা খেয়েছি, নিচে নেমে গেছি, পুকুরে গোসল করতে গেছি। এর মধ্যে মিনু বিল্লা চলে এসছে, এর মধ্যে আলমের 2 বোন আসমা রেশমা এসছে, এর মধ্যে জাকিয়া আপা চলে এসছে। আরও বড় একটা গ্রুপ হয়েছি আমরা মেয়েরা, মানে আরও হাসপাতালটা ব্যস্ত। আর তার মধ্যে আমাদের সেক্টর 2 কমান্ডার খালেদ মোশাররফ মাঝে মধ্যে আসতেন, রুগীদের দেখতে আসতেন, এসে আবার আমাদের সাথে গল্প করতেন। আমরা তখন উনি অনেক সময় বলতেন যে যুদ্ধ কিন্তু অনেক দিন চলবে, যুদ্ধ কিন্তু তাড়াতাড়ি শেষ হবে না। মনে নাই ভিয়েতনামে কতদিন হয়েছে? আমাদের তখন এত মন খারাপ হয়ে যেত, তারা এতদিন হলে বাবা মাকে দেখছি না, কী হবে। বিশেষ করে এটা হাসির কথা, আমি আর টুলু দুজনেই আমরা খুব নরম প্রকৃতি। যখনই এসব বলাবলি হচ্ছে যে যুদ্ধ শেষ হতে অনেক দেরি আছে, সবাই তো শুনছে, আমি আর টুলু ওরা চলে যাওয়ার পরে দুজন গলা জড়ে ধরে কী কান্না, যে আব্বা আমাকে কবে দেখবো কি না। এক সময় সেটাও ভয় লাগতো যে দেশে কি হচ্ছে। শুনছি তখন সবাই যাচ্ছে প্রোগ্রাম করতে, মানে আমাদের মুক্তিযোদ্ধারা যাচ্ছে, কোথায় কি হচ্ছে, কারা মারা যাচ্ছে, কোনো খবর পাচ্ছি না। তো ওইখানে আমরা অনেক দিন ছিলাম। আমি শেষের দিকে তখন সাদরুদ্দিন ভাই ছিলেন এয়ারফোর্সে, উনি ছিলেন নর্থ বেঙ্গলে, উনি এসেছিলেন এখানে বিশ্রামগঞ্জে। তো উনি বললেন যে দেখো এখানে তো খুব ভালোভাবে হাসপাতালটা গড়ে উঠেছে, আমার সেক্টরে কিন্তু এখন কিছু নাই, তা আমি কিছু কাউকে চাই। তো তখন আমি আর একজন ডাক্তার আমরা বললাম ঠিক আছে আমরা যাই। তা আমরা তখন ওই নর্থ বেঙ্গলে গেলাম। সেখানে তখন তেঁতুলিয়া, তারপরে পঞ্চগড়, ওইসবের দিকে আমরা শেষের দিকে ছিলাম। একটা বিশেষ রাতের কথা আমার মনে আছে, এটা আমার চোখ বন্ধ করলে আমরা সবসময় দেখতে পারি। সেটা হচ্ছে মেলাঘরে একটা দল, ওদের ট্রেনিং শেষ হয়ে গেছে, ওরা চলে যাবে ঢাকাতে কাজ করতে। তো বলা হলো যে তোমরা কি আসবে, আমরা একটা ছোট্ট একটা প্রোগ্রাম করছি, যে যাচ্ছে ওরা তাই জন্য একটা প্রোগ্রাম করছি, তোমরা দেখতে আসবে নাকি, আমাদের মেয়েদেরকে বলা হলো। আমরা তো সদল বলে গেলাম। সেই খোলা একটা জায়গা, চারিধারে লম্বা লম্বা শাল গাছ, রাত, কিছু লাইট দেওয়া আছে, সেখানে গান হচ্ছে, দেশাত্মবোধক গান। আমাদের প্রত্যেকের মানে মনে হচ্ছে যেন একেবারে শিউরিয়ে উঠছি। আর আমি খালি তাকিয়ে দেখছি যেসব মানে বাচ্চা ছেলেরা 17-18 বছর হবে, 16-17-18 বছর বয়স, এরা এখন যুদ্ধে চলে যাবে, এদের কেউ কি ফিরে যাবে, ওদের বাবা মা কি কখনো ওদেরকে দেখতে পারবে, এইসব নিয়ে আমরা মানে সবাই ভাবছি, সবার মনে হয় ওটাই ভাবছি, আমি তো একটু বিশেষ করেই ভাবছি। শেষ প্রোগ্রামের শেষে আমার সোনার বাংলা গানটা হলো। আমার মনে হয় না যে এমন কেউ ছিল তার চোখে সেদিন পানি আসেনি। আমার পাশে দেখছি যে আমাদের মানে কমান্ডার অনেকে এরকম ওই পজিশনে মানে যুদ্ধের মানে পরিচালক, তারাও দেখছি আস্তে করে চোখ মুছছে। মানে এই যে একটা মানে অনুভূতি যে আমরা সবাই আমাদের সোনার বাংলা আমরা কবে পাবো, তার জন্য কত করতে হবে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু পাবো তো নিশ্চয়ই আমার সোনার বাংলা। হঠাৎ করে একদিন শুনলাম যে যুদ্ধ শেষ, বুঝতে পারছিলাম যে হবে, কিন্তু তাহলেও যে এত তাড়াতাড়ি যে পাকিস্তান মেনে নেবে সেটা ভাবিনি। আমরা সবাই ভেবেছি যে শেষ পর্যন্ত ঘরে ঘরে যুদ্ধ হবে, অনেক লোক মারা যাবে, এটা ভয় ছিল, সবারই তাই ভয় ছিল, যুদ্ধ শেষ হবে, যুদ্ধ জিতবো, কিন্তু কখন হবে এরকম। তখন আমাদের সেই যে কি আনন্দ যে আমরা আমাদের বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ আমাদের গর্ব, আমরা এই বাংলা ভাষা আমাদের গর্ব, এই বাংলাদেশে আমরা ফেরত যাব, মানে বিদেশে এতদিন ধরে ভারতে আছি যাব, এইটা। কিন্তু আমার আস্তে আস্তে বেশ কিছুদিন লেগেছে। যুদ্ধ শেষ হয়েছে 16ই ডিসেম্বরে,
কিন্তু আমার আসতে আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগেছে আসতে, কারণ তখন অনেক ব্রিজ ভাঙা ছিল। যেই জিপে করে অনেক কষ্টে তারপরে আমি বাসার দিকে যখন আসছি, আমার খালি একমাত্র চিন্তা যে আমাদের বাসা আছি। কারণ আমার আম্মা মুক্তিযোদ্ধা, আমাদের বাসাটা একটা মুক্তিযোদ্ধার ইয়ে ছিল, জায়গা ছিল, সেখানে ছেলেরা এসে থাকতো। আমাদের বাসায় সবসময় লুঙ্গি কেনা থাকতো, ছেলেরা এসে গোসল করবে, লুঙ্গি পরবে, খাবার দাবার সবসময় ব্যবস্থা করা থাকতো। যে কোনো মুহূর্তে ওরা আসবে, থাকবে এক রাত। আমাদের বাসায় অস্ত্র থাকতো, সে সব জানতাম আমি। আমার ভাই ছিল যুদ্ধে, আমি কাকে দেখব, কাকে পাবো, মানে এই চিন্তায় আমি মানে যত খুশি লাগছে বাসার দিকে আসছি, তত আমার ভয় লাগছে যে সত্যিকারের সবাইকে পাবো কিনা। তো আল্লাহর মেহেরবান যে আমাদের বাসার সবাই ছিল, সবাই ভালো ছিল, কিন্তু পাড়ার অনেক ছেলেরা যারা যুদ্ধে গেছিলো তারা ছিল না। তাদেরকে আর কোনো দিন দেখিনি। যাদের আমাদের পাড়ার মানে দুষ্টু ছেলে আমরা বলতাম, দুষ্টুমি করে বেড়াতো, ওরা যুদ্ধের জন্য জীবন দিয়েছিল। এরা সত্যিকারে দেখিয়ে দিয়েছিল যে বাঙালি সন্তান কী না করতে পারে। যুদ্ধ শেষ, এখন ঢাকায় চলে এসেছি। এখন যেন আগের স্বাভাবিক জীবনটাকে নিতে চেষ্টা করছি। মেডিকেল কলেজে আবার শুরু হয়ে গেছে। এখন আমি 3rd ইয়ারের পরীক্ষা দিব, তাড়াতাড়ি করে পড়াশোনা করতে হবে। মেডিকেল কলেজে যেই শুনছি মারা গেছে। এসেই তো প্রথমে শুনলাম আমাদের বুদ্ধিজীবীদের মারা গেছে, ওটা আমি ওখানে জানতাম না। আমার প্রিয় স্যার ডক্টর ফাজলি রাব্বি, উনি মারা গেছেন, ওনাকে মেরে ফেলেছেন। ডক্টর আলিমকে মেরে ফেলেছেন। আমাদের মেডিকেল কলেজে কত ছেলেদেরকে মেরে ফেলেছে। ইউনিভার্সিটির কত প্রফেসর, যেন মানে আমার কাছে মনে হয়েছে এত নিষ্ঠুর। যুদ্ধ তো সৈন্য আর সৈন্যদের মধ্যে হবে, কিন্তু এত নিষ্ঠুরতা যে আমাদের বুদ্ধিজীবী যারা কোনো যুদ্ধে তো ছিল না, ওরা আমাদেরকে শিখাতো, ওরা আমাদেরকে ভালো জিনিস বোঝাতো, তাদেরকে মেরে তোমাদের কী লাভ। তারপরে শুনলাম আলবাদার এসে কি করেছে, জাহিরান মারা গেল। মানে এইসব শুনে না নিজের কাছে খুব মনে হয়েছিল যে মানুষ এটাও করতে পারে, এরকমের নীচ হতে পারে। তাও আস্তে আস্তে শুরু হয়ে গেল পড়ার। এখন তো পড়াশোনা করতে হবে, আর তো চলবে না, এখন পরীক্ষা দিতে হবে, সব কিছু করতে হবে। এর মধ্যে নাচটা তো ভোলা যাবে না। বাফাতেও আবার গেলাম, বাফাতে দেখলাম যে না, মোটামুটি আমাদের সবাই ভালো আছি, আমরা একসাথে আবার প্রোগ্রাম করছি। সেটাতে একটা মানে আনন্দ মুখর আবার হতে পেরেছি। আমার মনে আছে পরে ওই কী বলে, আমরা পরপর 3 দিন নাচের প্রোগ্রাম হয়েছিল। তো চিত্রাঙ্গদা হয়েছিল এক রাত্রি, আর সেটাতে কাজল মাহমুদ ছিল চিত্রাঙ্গদা। শ্যামা হয়েছিল, শ্যামাতে ছিল তখন জিনাত আলিয়া পলি, আর আবার হাজার তারের বিনা হয়েছিল, এটাতে আমি করেছিলাম। এই 3টা হচ্ছে, এটাই ছিল আমার বলতে গেলে কিছুটা লাস্ট বাফার সাথে প্রোগ্রাম। তারপরে পড়াশোনা নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম তখন। মানে ক্লিনিক, রাত্রিবেলায় ক্লিনিক, পরীক্ষা ফাইনাল এসে যাবে। কিন্তু আমার সবচেয়ে আরেকটা প্রিয় প্রোগ্রাম হয়েছিল, যেটা 72 এপ্রিল মাসে 1 বৈশাখের প্রোগ্রাম হবে কলকাতাতে। তো সেই কলকাতা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিকে নেমন্তন্ন করলো যে এবার আমরা একসাথে 1 বৈশাখ করবো। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা গ্রুপ যাবে, তো তার মধ্যে আমাকে নেওয়া হলো। আমি যদিও মেডিকেল কলেজে ইউনিভার্সিটির সাথে, তা আমরা তখন গেলাম, আমি, লুবনা, মিনু, শারমিন হাসান, আসাদুজ্জামান নূর, তারপরে গানের মধ্যে অনেকজন ছিল, সাকি, ইকবাল, ওরা সবাই ছিল। তা আমরা গেছি কলকাতায়। আমাদেরকে যে কী অভ্যর্থনা দেওয়া হয়েছিল, মানে মনে হয় যেন আমরাই মানে মুক্তিযুদ্ধ করে এসছি কি। মানে ওখানে সব বাঙালিরা খালি একই কথা, যে আপনারা হচ্ছেন আসল বাঙালি। আমরা পশ্চিম বাংলার, আমরা বাঙালি, কিন্তু আসল বাঙালি যদি কেউ হয় আপনারা দেখিয়ে দিলেন যে বাংলা ভাষা বা বাঙালি কী না করতে পারে। তো ওইখানে পার্ক সার্কাসে খোলা ময়দানে প্রোগ্রাম হয়েছিল। আর আমাদের মানে রচনা আর কী করেছিলাম ঠিক মনে না, কিন্তু আবৃত্তি করেছিলেন আসাদুজ্জামান নূর, একটা লাল গোলাপের জন্য।
এইটা নিয়ে একটা নৃত্যনাট্য গান নিয়ে ওরকম মানে করা হয়েছিল। সেই যে প্রোগ্রামটা খোলা মাঠে, মানে বিদেশে এসছি আর মানে বাংলাদেশ সবাইকে আমরা রেপ্রেজেন্ট করছি, খুবই ভালো লেগেছিল। আর সেই সময় আমার অনেক দিনের একটা প্রিয় লোক উদয় শঙ্করকে দেখেছিলাম। ওনার বাসায় আমরা গেছিলাম, সবাই মিলে ওনাকে প্রণাম করেছিলাম যে আমাদের সব থেকে মানে নাচ মানে বাংলাদেশের নাচের মধ্যে আমরা সবসময় উদয় শঙ্করকে আমরা মাথার উপরে উঠে রাখতাম। তো ওনারও দর্শন পেলাম সেই সময়। আমার তো 72-তে পাশ করার কথা ছিল, যুদ্ধের জন্য আমাদের সব এক বছর পিছিয়ে গেল। 1973-তে আমার ফাইনাল ইয়ার শেষ হলো। আমার ভাইভা শেষ হওয়ার কিছুদিন পরেই আমি অক্টোবর নভেম্বর মাসেই আমি আমেরিকা চলে যাই। আমেরিকাতে যাই, ওখানে যেয়ে আমি আবার পরীক্ষা দিই, কারণ আমেরিকাতে MBBS রেকগনাইজ করে না। তো ওখানে আবার ওই বছরই আমি পরীক্ষা দিয়ে MD হই, ডক্টর অফ মেডিসিন। তারপরে আমি 3 বছর ইন্টারনাল মেডিসিনের রেসিডেন্সি করি, ওইটাতে পাশ করি। তারপরে আমি পোস্ট গ্র্যাজুয়েট করি ইনফেকশাস ডিজিজে। আমার শখ ছিল যে আমি পড়াশোনা করে ওখানে কাজ করে কোনো এক সময় আমি বাংলাদেশে চলে আসবো। তাই জন্যই আমি ইনফেকশাস ডিজিজ বা সংক্রামক রোগ নিয়ে পড়াশোনা করতে ভেবেছিলাম যে ওইটা ছিল আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় রকমের মৃত্যুর কারণ। আর ওটা ট্রিটমেন্ট অনেক সহজ। হৃদরোগ বা ক্যান্সারের ট্রিটমেন্ট যতটা কঠিন, সংক্রামক রোগ বন্ধ করা খুবই সোজা। আর ওই জন্যে আমি ওই ইন্টারেস্ট ছিল, কিন্তু আশা আর হলো না। ওখানে আমার ছেলে হলো, ছেলে পড়াশোনা শুরু করে দিল, আমিও প্র্যাকটিসে গেলাম। কিন্তু সবসময় আমি বাংলাদেশকে কখনো ভুলিনি। আমি সবসময় নিয়ম মানে 1-2 বছর পর পরই আসতাম, আমার ছেলেকেও নিয়ে আসতাম। আর আমি প্রথম থেকে আমার ছেলেকে বাংলা বলতাম। সবাই অনেকে বলতো যে তুমি বাংলাতে তোমার ছেলের সাথে কথা বলছো, ও কিন্তু বাংলা ইংলিশ মিলিয়ে মানে স্কুলে ওর অসুবিধা হবে। কিন্তু কোনো অসুবিধা হয়নি, আমার ছেলে বাংলা বলতে পারে। এখন আমার ছেলে, আমার নাতি হয়েছে, আমার ছেলে আমার নাতিকে বাংলা শেখাচ্ছে। সুতরাং বলতে পারো যে হ্যাঁ, আমি বিদেশে থেকেছি অনেক সুবিধার জন্য, অনেক কাজের জন্য, সেটা হতে পারে। কারণ ওখানে কাজ করে আরাম আছে। আমি নিজের ক্রেডিট দিব, আমার হাসপাতালে 2টা হাসপাতালে আমি প্রেসিডেন্ট অফ দ্য মেডিকেল স্টাফ হয়েছিলাম। 2টা হাসপাতালে আমি প্রথম মহিলা যে প্রেসিডেন্ট অফ দ্য মেডিকেল স্টাফ হয়েছিলাম। এর আগে কখনো কোনো মহিলা প্রেসিডেন্ট হয়নি। তো সেই হিসাবে আমি মানে ভালো কাজ করতে পেরেছি। আমি অনেক HIV AIDS-এর উপরে অনেক কাজ করেছি, ওটা ছিল আমার সবচেয়ে বড় জিনিস। ওটাতে অনেক কাজ করেছি, সে কাজে আমি খুব আনন্দ পেয়েছি। কারণ এখানে শুনতাম অনেকেই যারা চেষ্টা করেছে ফেরত আসতে, এমন যেটা সবাই থেকে গেছে, অনেকে চেষ্টা করেছে বলেছে এসে যেখানে কাজের করতে খুব অসুবিধা, অনেক নিয়মকানুন, অনেক গভর্নমেন্ট রেগুলেশনস, সেই জন্য মানে করতে পারছে না, চলে যাচ্ছে। সেইটা চিন্তা করেও আমি থেকে গেলাম। তারপরে আমি নিজেও ভাবলাম যে রুগী তো রুগী, বাংলাদেশে হোক আমেরিকাতে হোক, রুগী হচ্ছে রুগী। আমি যেখানেই হোক আমি ডাক্তারি করবো।